আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শুভ সকাল। রহমাননগরের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ১০০ বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেবো দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারে সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ১০০ বিজনেস। এছাড়াও ১০০ বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, দেশের পুঁজিবাজারের দিনের শুরু খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসিতে আছেন রাজিউর রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি এইমাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। এইমাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে। লেনদেনের আপডেট জানার আগে গত কার্যদিবসে বিভিন্ন সেক্টরের লেনদেনের খবর জানিয়ে রাখছি। গত কার্যদিবসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর, লেনদেন হয়েছিল 24,12 লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংকিং সেক্টর, 5,79 লাখ টাকা লেনদেন হয়েছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে গত কার্যদিবসে 5,54 লাখ টাকা লেনদেন হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে টেলিকমিউনিকেশন সেক্টর 2,82 লাখ টাকা লেনদেন হয়েছে। বিবিধ সেক্টরে 1,83 লাখ। মিউচুয়াল ফান্ড সেক্টরে দেখা যাচ্ছে 1,31 লাখ এবং ইন্স্যুরেন্স সেক্টরে 1,12 লাখ টাকা লেনদেন হয়েছে গত কার্যদিবসে সেক্টর ওয়াইজ লেনদেনে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। দিনের শুরুতে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন। দিনের শুরুতে দেখা যাচ্ছে ডিএসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, ৩,৯৬২ পয়েন্ট অবস্থান করছে। এসি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, দিনের শুরুতে অবস্থান করছে 917 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে 1,329 পয়েন্টে অবস্থান করছে। দিনের শুরু থেকে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 5 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে 7টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 4টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং অপরিবর্তিত রয়েছে 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দিনের শুরুতে টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে গ্লাক্সোস্মিথক্লাইন, দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে গ্রামীণফোন, রয়েছে সামিট পাওয়ার, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেঘনা পেট্রোলিয়াম, এসিআই, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং এক্সিম ব্যাংক লিমিটেড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে বেক্সিমকো সিনথেটিক, দিনের শুরুতেই 10% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যান্ড কোম্পানি লিমিটেড, মেরিকো বাংলাদেশ, এছাড়া রয়েছে RSRM স্টিল এবং রেনেটা। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে এসিআই রয়েছে প্রথম অবস্থানে, এসিআই ফর্মুলেশন রয়েছে দ্বিতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পাওয়ার গ্রিড, রয়েছে একমি ল্যাবরেটরিজ, ফ্যামিলি টেক্সটাইল এবং এক্সিম ব্যাংক লিমিটেড। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখা যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকে দিনের লেনদেনে এবং দিনের শুরুতেই সিএসসির প্রধান ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, 11,244 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে 30 ইন্ডেক্সটিও ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে দিনের শুরুতেই এবং অবস্থান করছে 9,917 পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই দেখা যাচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর অপরিবর্তিত থেকে লেনদেন শুরু হয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 10 লাখ টাকার কিছুটা বেশি। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। এখন ফিরে যাচ্ছে 21-এর মূল স্টুডিওতে। মাহবুব ও রাজির, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, বসুন্ধরা পেপার মিল, আইসিবি, এজিএন টেলিকম ও দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 10 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 10 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল, এনভয় টেক্সটাইল, স্টাইল ক্রাফট, স্টান হাউজিং, অলট্রেক্স ইন্ডাস্ট্রিজ, মুজাফফর হোসেন স্পিনিং মিলস, শাসা ডেনিমস, এমবি ফার্মা, রহিম টেক্সটাইল ও মালিক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 11 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রেনাটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 13 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 14 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 15 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলোর সূচকের সর্বশেষ খবরাখবর। শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের নিম্নমুখী প্রবৃত্তির গতি শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্স সূচক 300 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 27,272 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকে। সর্বশেষ নাসদাক সূচক অবস্থান করছে 9,953 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 29 পয়েন্ট বেশি। নিম্নমুখী প্রবণতা রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 217 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 12,619 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা গতদিন শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 136 পয়েন্ট কমে অবস্থান করছে 6,335 পয়েন্টে। কমেছে জার্মানি শেয়ার বাজার ড্যাক্সের সূচক। ড্যাক্স সূচক 201 পয়েন্ট কমে অবস্থান করছে 12,617 পয়েন্টে। কমেছে ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স। এটি 80 পয়েন্ট কমে অবস্থান করছে 5,095 পয়েন্টে। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 10,184 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 32 পয়েন্ট বেশি। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 23,068 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 99 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,156 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর STI সূচক। STI সূচক 14 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,808 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 13 পয়েন্ট কমে অবস্থান করছে 2,941 পয়েন্টে। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 413 পয়েন্ট কমে অবস্থান করছে 33,956 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক। এটি 30 পয়েন্ট কমে অবস্থান করছে 1,408 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে। এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট। আসছে অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে। নতুন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য 9,865 কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 9,403 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ থাকছে। করোনা পরিস্থিতিতে মান ঠিক রেখে ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাবর্ষ শিথিলের পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বছরের শুরু থেকেই বিশ্ব মহামারী করোনার কালো ছায়া পড়ে বাংলাদেশেও। বিপর্যস্ত অর্থনীতির সব খাত। এ অবস্থায় জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। শিক্ষা খাতে বরাদ্দ 20,000 কোটি টাকারও বেশি, যা দেশজ উৎপাদনের প্রায় 2%।
যদিও ইউনেস্কো ও বিশ্বব্যাংক এ খাতে জিডিপির 6% এবং মোট বাজেটের 20% বরাদ্দের তাগিদ দিচ্ছে দীর্ঘদিন থেকে। গেল 2 অর্থবছরে নেপালে বরাদ্দ ছিল জিডিপির 3.7%, যা বাংলাদেশের চেয়ে 1.7% বেশি। মালদ্বীপে বরাদ্দ ছিল 5.2%, ভারতে 3.8%, ভিয়েতনামে 5.7%। জিডিপির অনুপাতে এ খাতে বাংলাদেশের ব্যয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। গোটা শিক্ষা খাত, প্রাথমিক গণশিক্ষা, উচ্চশিক্ষা, মাদ্রাসা শিক্ষা, এই 3টি মিলিয়ে গত বছর ছিল প্রায় 18,000 কোটি টাকা উন্নয়ন খাতে। এইটা এই বছরে 22,000 কোটি টাকাতে উঠেছে। সকল শিশুকে আমাদের শিক্ষার আওতায় আনতে হবে, এইটা আমাদের রাষ্ট্রীয় পলিসির সাংবিধানিক বাধ্যবাধকতা। এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা খাতে করোনার প্রভাব, লন্ডভন্ড শিক্ষাসূচি, ক্ষতি পুষিয়ে নিতে বরাদ্দের সুষ্ঠু বন্টনের তাগিদ গবেষকদের। শিক্ষকরা বেশি সময় দিয়ে ছাত্রদেরকে শিখিয়ে নিতে হবে, তারপরে তাদের পরীক্ষা নিয়ে প্রমোশন দিয়ে পরবর্তী ক্লাসে উঠাতে হবে। এটা সব পর্যায়ের জন্য, প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যায়ের জন্য প্রযোজ্য। মন্দা কাটাতে স্বাস্থ্য, খাদ্য ও কৃষি খাতে গুরুত্ব দিলে শিক্ষা খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন এই গবেষক। আগে মানুষ বাঁচাতে হবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে হবে, খাদ্য নিশ্চিত করতে হবে, তারপরে শিক্ষার ব্যাপারটা আসবে। যে বরাদ্দটা দেয়া হবে 2% বা 2.5%, ওইটাকেই সুষ্ঠুভাবে ব্যয় করতে হবে, ওইটাকেই প্রত্যেকটা পাই শিক্ষা উন্নয়নে ব্যয় করতে হবে। বিশেষজ্ঞদের মতে চতুর্থ শিল্প বিপ্লবে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা দেশের অর্থনীতিকে গতিশীল করবে। এজন্য সীমিত বাজেটেই কার্য উদ্ধার সম্ভব যদি আন্তরিকতা থাকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাজেটকে কেন্দ্র করে প্রতি বছরই কর ছাড়ের দাবি থাকে ব্যবসায়ী উদ্যোক্তাদের। এর মধ্যে কর্পোরেট ট্যাক্স অন্যতম। গত বাজেটের আগে দাবি থাকলেও কমানো হয়নি কর্পোরেট ট্যাক্স। এবার করোনা মহামারীতে সার্বিক ব্যবসা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়, ট্যাক্সে ছাড় দেওয়ার দাবি ব্যবসায়ীদের। তৈদুর রহমানের বিস্তারিত রিপোর্টে। প্রতিবছর কোম্পানির বড় একটি অংশ সরকারের কোষাগারে জমা হয় কর্পোরেট ট্যাক্স হিসেবে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে বিশ্বের ব্যবসা বাণিজ্য স্থবির। বাংলাদেশেও এই বাস্তবতার বাইরে নয়। তাই আসছে বাজেটে কর্পোরেট ট্যাক্সে খানিকটা ছাড় চাচ্ছেন ব্যবসায়ীরা। মোবাইল অপারেটররা বাংলাদেশে 45% হারে কর্পোরেট ট্যাক্স দেয়, যা ভারতে 22%, পাকিস্তান এবং নেপালে 30%, শ্রীলঙ্কায় 28% এবং আফগানিস্তানে 20%। আমরা কর্পোরেট ট্যাক্সকে দেশের অন্যান্য শিল্পের মতো যৌক্তিক হারে করার জন্য অনুরোধ করেছি। রিইনভেস্টমেন্ট করার জন্য আর ওয়ার্কিং ক্যাপিটালকে ক্যাশ ফ্লো ঠিক রাখার জন্য এবার আমরা মনে করছি সরকার যদি সামনে যে বাজেট আসবে এখানে কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে ওনারা বিবেচনা করতে পারে। পুঁজিবাজারের বাইরে থাকা ব্যাংক, বিমা, মোবাইল অপারেটর সহ অন্যান্য কোম্পানির কর্পোরেট ট্যাক্সের হার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের চেয়ে বেশি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো কর্পোরেট ট্যাক্সে কিছুটা ছাড় পেয়ে থাকে। এবার তাদের দাবি একটু বেশি ছাড়ের। উদ্যোক্তারা বলছেন চলমান সংকটে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে আগামী বাজেটে কর ছাড়ের উদ্যোগ থাকা জরুরি। এনবিআর-এ ইতিমধ্যেই কিন্তু আমরা বাজেট নিয়ে অপারেটররা প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করছি বিষয়গুলি বিবেচনা করে কর্তৃপক্ষ এই ব্যাপারে সিদ্ধান্তটি সঠিকভাবে নেবেন। সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের পাশাপাশি আসন্ন বাজেটে কর কাঠামোতে ছাড় পেলে সংকট মোকাবেলা সহজ হবে বলে জানান উদ্যোক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংকিং খাতে দুর্বলতায় প্রণোদনা প্যাকেজের সুবিধা প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছানো নিয়ে সংশয় প্রকাশ জানালো গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ব্যাংকার, ব্যবসায়ী এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল সংলাপে বিশিষ্টজনেরা বলেন, অর্থনীতিকে টেনে তুলতে স্বাস্থ্য খাতে নজর দিতে হবে। বিভিন্ন খাতে প্রণোদনার পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ স্বচ্ছতার সাথে খরচ করার পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকট মোকাবেলায় এরই মধ্যে 1 লাখ কোটি টাকার 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে 83,000 কোটি টাকা বিতরণ হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এ বিষয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করতে সিপিডির এই আয়োজন। সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, অর্থের যোগানের চাইতে প্যাকেজ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে তহবিল পৌঁছে দেয়া। ডাইরেক্টরস অফ দ্য ব্যাংক, প্রাইভেট ব্যাংকস, তারাও কিন্তু heavy borrower or user of bank resources, and they normally do it by each other.
সাপোর্টিং ইচ আদার, স্ক্র্যাচিং ইচ আদার্স ব্যাক। তো এই জায়গাটাতে একটু সাবধান হতে হবে, তা না হলে কিন্তু এই 30,000 কোটি টাকা এরাই খেয়ে ফেলতে পারে। এদিকে কমছে আমানত, বাড়ছে ঋণ, ফলে চাপ বাড়ছে ব্যাংক ব্যবস্থায়। সবগুলো ব্যাংক কিন্তু একটু ডিফিকাল্ট সিচুয়েশন আছে, সেখানে এইসব যখন প্যাকেজগুলো এসে যখন ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তখন ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু ইন এ ওয়ে গেট এক্সপোজড টু ভালনারেবিলিটি। এসএমই খাতের জন্য এবার যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রীয় ব্যাংকের। অভিন্ন মত এফবিসিসিআই এর। যারা কটেজ এবং মাইক্রোশিল্পে আছেন তাদের অনেকেরই হয়তো অনেক রকমের ডকুমেন্ট তাদের নেই, এবং সেখানে আমরা বলেছি যে একেবারে মিনিমাম ডকুমেন্ট, অন্তত একটু কাগজে যদি লেখা না থাকে তাহলে ব্যাংক তাদেরকে অ্যাসেসমেন্ট কিভাবে করবে। মাইক্রো এবং কটেজ এদের যে লোনের রিকভারি এটা অলমোস্ট 100%। সুতরাং এখানে আমরা দেখতেছি যে ওনাদের অনীহাটা এবং দৃশ্যমান। তৈরি পোশাক শিল্পে 5,000 কোটি টাকার প্রণোদনার পরও অনেক কারখানা শ্রমিকদের বেতন বোনাস সঠিকভাবে দিতে পারেনি। এই অভিজ্ঞতা বিবেচনায় রেখে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আরো সতর্ক হওয়ার পরামর্শ সিপিডির। প্রণোদনা প্যাকেজ এবং রিলিফ প্যাকেজগুলো খুব দক্ষভাবে করতে হবে, তা না হলে সেটা শুধুমাত্র অদক্ষই হবে না, সেটা বিপজ্জনকও হবে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি 1.6% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সংস্থাটির গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বিভিন্ন দেশের অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরে বিশ্বব্যাংক জানায়, চলতি অর্থ বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ 4.2% প্রবৃদ্ধি নিয়ে শীর্ষে থাকবে ভারত, আর 1.8% প্রবৃদ্ধি অর্জন করে নেপালের অবস্থান হবে দ্বিতীয়। তবে অর্থ বছর শেষে পাকিস্তানের প্রবৃদ্ধি হবে ঋণাত্মক 2.6%। এদিকে আগামী অর্থ বছরের জন্য কোনো সুখবর দিচ্ছে না বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে 2020-21 অর্থ বছরে ভারত ও বাংলাদেশের প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, বেলা 11:30। আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।